ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণী 2026 তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের 1 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো আমরা 1 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করি, যেটা ছিল তোমাদের আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস। এই স্কুলের মডেলটা আমি সম্পূর্ণ সমাধান করব। তো চলো, প্রথম প্রশ্ন কী বলা হচ্ছে, সংক্ষিপ্ত উত্তর দেওয়া বলা হচ্ছে কয়েক দাগের প্রশ্ন। বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলা হয়? আমরা জানি বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলা হয়। তোমরা অবশ্যই জানো বৃত্তের ব্যাস কোনটা, ব্যাসার্ধ কোনটা, পরিধি কোনটা, জ্যা কোনটা, এটা আশা করি তোমরা সবাই জানো। তো চলো আজকের আরেকবার আমরা স্মরণ করে নিই বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, পরিধি, এগুলো আমরা একটু জেনে নিই। দেখো, আমরা জানি পেন্সিল কম্পাসের সাহায্যে যেটা আমরা একটা বৃত্ত অঙ্কন, গোলাকার চিহ্ন অঙ্কন করি, তাই কি বলি আমরা বৃত্ত বলি। কেমন? তো আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে যদি আমরা একটা গোলাকার জ্যামিতিক চিহ্ন অঙ্কন করি, সেক্ষেত্রে তাকে আমরা কি বলি? বৃত্ত বলি। বৃত্তের একে আমরা কি বলি? কেন্দ্র বলি। মাঝখানে যে বিন্দুটা সৃষ্টি হচ্ছে একে আমরা কেন্দ্র বলি। এবং কেন্দ্র বরাবর যে জ্যাড অঙ্কন করা হয় তাকে আমরা কি বলি? ব্যাস বলি। তাকে আমরা কি বলি? ব্যাস বলি। আর এটা হচ্ছে, এই ব্যাসকে আমরা কি বলি? বৃত্তের বৃহত্তম জ্যা। এবার সাধারণ জ্যা হচ্ছে এক পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত যে সরলরেখা অঙ্কন করা হয় তাই কি বলা হয়? তাকে বলা হয় জ্যা। এবার দেখো, আমরা জেনে গেছি কি এটা হচ্ছে ব্যাস বা বৃহত্তম জ্যা। আর এই যে গোলাকার অংশটা একে কি বলা হয়? পরিধি বলা হয়। এ কি বলা হয়? পরিধি। পরিধি বলা হয়। আর একে আমরা কি বলি? সাধারণ জ্যা। সাধারণ জ্যা। আর এটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের বৃহত্তম জ্যা। এই বৃত্তের বৃহত্তম জ্যাকে আমরা কি জানি? ব্যাস বলে জানি। কি জানি? ব্যাস বলে জানি। আর হচ্ছে ব্যাসার্ধ, দেখো এটা হচ্ছে কেন্দ্র, এ কি বলি আমরা? কেন্দ্র বলি। আর কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত অংশকে কি বলি আমরা? রেখাকে আমরা বলি কি? ব্যাসার্ধ। অর্থাৎ বৃত্তের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত যে রেখা তাকে কি বলি আমরা? ব্যাসার্ধ বলি। কি বলি? ব্যাসার্ধ। বোঝা গেছে? চলো আমরা আজকের নতুন করে আমরা বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, বৃত্তের বৃহত্তম জ্যা, সাধারণ জ্যা, বৃত্তের পরিধি, এগুলো আমরা শিখলাম। কেমন? তো চলো, তাহলে প্রথম প্রশ্ন কি হয়েছে? তাহলে বৃত্তের বৃহত্তম জ্যাকে আমরা কি বলি? ব্যাস বলি। কি বলি? ব্যাস। বজ্রফলা আকার দন্তস ব্যাস। পরের প্রশ্ন দেখো, ক্ষয় দাগের প্রশ্ন, ঐকিক নিয়মের লোকসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক হয়? আমরা জানি ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। বজ্রফলা দন্তস্ব ব্যস্ত সম্পর্ক। বোঝা গেছে? কেন? দেখো, কোনো কাজে যদি লোকসংখ্যা থেকে লোকসংখ্যা বাড়ানো হয়, সেক্ষেত্রে নিশ্চয়ই কাজটি খুব তাড়াতাড়ি শেষ হবে। এক্ষেত্রে দিন সংখ্যা কম হবে, অর্থাৎ লোকসংখ্যা বৃদ্ধি পেলে দিন সংখ্যা কমবে, বা দিন সংখ্যা বাড়লে কিন্তু লোকসংখ্যা কমে যাবে। এর ক্ষেত্রে কি হয়? ব্যস্ত সম্পর্ক হয়। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন বলা আছে, দেখো গয়ের দিকের প্রশ্ন, গোলকের বক্রতল কটি? আমরা জানি গোলকের বক্রতল কেবলমাত্র একটি। যেমন মনে করো ফুটবল বা লোহার গোলক, এগুলো কী হচ্ছে, বা একটা লেবু, সম্পূর্ণ লেবু, এগুলো কী হচ্ছে? গোলাকার অংশ। কী হচ্ছে? একটি। ওই গোলাকার অংশকে কী বলি আমরা? বক্রতল বলি। কী তল? বক্রতল। একটি। তাহলে গোলকের বক্রতল কটি? একটি। গয়ের প্রশ্ন, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হয়? সর্বদা আমরা জানি যে কোনো দুটি মৌলিক সংখ্যার গসাগু, বা যত মৌলিক সংখ্যা আনো না কেন, সমস্ত মৌলিক সংখ্যার কিন্তু গসাগু কিন্তু সর্বদা এক হয়। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন থেকে আমরা, পরের প্রশ্ন হচ্ছে দাগের প্রশ্ন, 3 টাকা 5 পয়সা কত টাকা? আমরা জানি 3 টাকা সমান 300 পয়সা হয়, আর 5 পয়সা 305 পয়সা। 305 পয়সাকে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, 100 দিয়ে ভাগ করলে কিন্তু কত হয়? তাহলে আমরা একটু দেখে নিই। তাহলে 3 টাকা মানে 300 পয়সা, আর 5 পয়সা, অর্থাৎ 305 পয়সা। 305 পয়সাকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, 100 কেন নিলাম? আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। এবার 100 দিয়ে যদি ভাগ করি, 103-এ কত হয়? 300। কত নামলো? 5 নামলো। তারপরে 100 শূন্যে কত হয় না, এরপর আমরা দশমিক দিয়ে আমরা কি নেব? দশমিক দিয়ে শূন্য নেব।
তাহলে কত হলো 50, তবু হবে না, তাহলে শূন্য দিয়ে একটা শূন্য নিলাম, 500, তাহলে 105-এ কত হয় 500, কত হচ্ছে 3.05, কত হচ্ছে 3 টাকা 5 পয়সা সমান কত হচ্ছে 3.05 টাকা। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলেছে, 6 দাগের প্রশ্ন, 45/7কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। চলো আমরা এই গণিতটা সম্পূর্ণ সমাধান করি। এটা হচ্ছে দেখো 45.7, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ করতে হলে আমরা কি জানি, যে লবকে হর দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 45কে এক্ষেত্রে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 5 35, 7 6 42, 7 7 49, এক্ষেত্রে কত হবে 7 6 42, কত নামবে 3। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, অর্থাৎ কত হলো 7 6 পূর্ণ 3/7, 7 3, 6 পূর্ণ 7 3, এটা হচ্ছে তোমাদের মিশ্র ভগ্নাংশের উত্তর। 45/7কে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কত উত্তর হবে 6 পূর্ণ 3/7। চলো পরের প্রশ্ন দেখি, 6 দাগের প্রশ্ন, 7/9 ও 11/12 এর মধ্যে কোনটি ছোট? আমরা এই রকম প্রশ্নের সমাধান করতে হলে আমরা কি করব, লব আর হরগুলোকে আমরা লসাগু করে আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। কি করব, আমরা প্রথমে সংখ্যাগুলো ক্রমশই নিচে নিচে লিখে যাব, 11/12 ইকুয়ালস টু দেব। এবার দেখো আমরা কি করব, যতগুলো নিচে হর আছে সব হরগুলোকে লসাগু করব, 9 আর 12কে লসাগু করব। 9 আর 12কে যদি আমরা লসাগু করি সেক্ষেত্রে কত হবে, 3 দিয়ে আমরা ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 3 কত হচ্ছে 9, আর 3 4 12, লসাগু কত হলো, লসাগু হলো এবার 3 গুণিতক 3 গুণিতক 4 সমান কত হবে 4 3 12, 12 3 36, লসাগু কত হলো 36। আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হলে আমরা এইভাবে সংখ্যাগুলোকে বসাবো। এবার দেখো এই সংখ্যাগুলো পুনরায় আমরা লিখে গুণিতক চিহ্ন দিয়ে দেবো, 11/12 গুণিতক চিহ্ন। দেখো নিচে দেখো 9, 9-এর সঙ্গে কত গুণ করলে 36 হবে, বা 36কে 9 দিয়ে ভাগ করলে কত হবে 9 4 36, নিচে 4 হলে উপরে 4 বসাও, 7 4 কত হচ্ছে 28। নিচে 12 আছে, 12 3 36, বা 36কে 12 দিয়ে ভাগ করলে কত হয় 3, নিচে 3 হলে উপরে 3 হবে। এবার 11 3 কত হচ্ছে 33। এবার দেখো দুটি ভগ্নাংশের হরগুলো কিন্তু আমরা একই পেয়েছি, সুতরাং লবগুলো যেটা বড় হবে সেটা বড় সংখ্যা। এক্ষেত্রে কোনটি বড় দেখতে পাচ্ছি আমরা, 33টা বড়, এক্ষেত্রে 11/12টা বড়। এখানে আমাদের প্রশ্ন হয়েছে এর মধ্যে কোনটি ছোট, এই দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট, আমরা অবশ্যই বুঝতে পারছি ছোট হচ্ছে 7/9, অর্থাৎ আমরা লিখব ছোট সংখ্যাটি হলো, বা ছোট কোনটা হবে, ছোট হবে 7/9। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কোনটা, দেখো বর্গযোজকের প্রশ্ন, চিত্রলেখ কাকে বলে? চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। তো চলো চিত্রলেখ হচ্ছে, আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখো চিত্রলেখ, অ্যান্সারটা হবে দেখো ছবির বা প্রতীকের মাধ্যমে কোনো তথ্য পরিসংখ্যান বা উপাত্ত প্রকাশ করাকেই চিত্রলেখ বা পিক্টোগ্রাফ, মনে রাখবে ইংরেজি নামটা পিক্টোগ্রাফ বলে। এটা হচ্ছে পিক্টোগ্রাফ ইংরেজি নামটা হচ্ছে PICTOGRAPH, পিক্টোগ্রাফ বলে। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্মকোণ আমরা অবশ্যই জানি যে কোণের মান 90 ডিগ্রি কম হয় তাকে কি বলি,
সূক্ষ্মকোণ বলি। অর্থাৎ আমি লিখে দিচ্ছি তোমাদের, যে কোণের মান সূক্ষ্মকোণ বলা হচ্ছে, সূক্ষ্মকোণ, যে সকল কোণের মান 90 ডিগ্রির এর চেয়ে 90 ডিগ্রি এর চেয়ে কম, তাদের সূক্ষ্মকোণ বলে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন বলা আছে, ঘনকের একটি উদাহরণ দাও। আমরা জানি ঘনকের একটি উদাহরণ হবে লুডোর ছক্কা হবে, তাই না? লুডোর ছক্কা একটি ঘনকের উদাহরণ, লুডোর ছক্কা, লুডোর ছক্কা। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 2 দাগের ক দেখো, একটি ত্রিমাত্রিক বস্তু হলো, কি বলতো? একটি ত্রিমাত্রিক বস্তু হলো বই, বই, টিনের বাক্স, এইগুলো মনে রাখবে। ত্রিমাত্রিক বস্তু তাকে বলে যে সকল জ্যামিতিক চিহ্ন বা জ্যামিতিক চিত্রের 3টি মাত্রা, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে, তাকে কি বলা হয়? ত্রিমাত্রিক বস্তু বলা হয়। যে সমস্ত বস্তুর 3টি মাত্রা যথা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, কি বললাম? দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা থাকে, তাকে আমরা কি বলি? ত্রিমাত্রিক বস্তু বলি। বোঝা গেছে? তাহলে একটি ত্রিমাত্রিক বস্তু হলো কি? বই। 3টি মাত্রা কি কি মনে রেখো? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। পরের প্রশ্ন দেখো, ক্ষয় দেখে, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশ সরলরেখা আঁকা যায়। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা জানি একটি মাত্র সরলরেখা আঁকা যায়। দুটি নির্দিষ্ট বিন্দু ধরো, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। এই দুটি বিন্দুকে আমরা যুক্ত করলাম, এই কি বলা হয়? এটি কতগুলো সরলরেখা পেলাম আমরা? একটি সরলরেখা পেলাম। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি কি হবে? একটি সরলরেখা আঁকা যায়। পরের প্রশ্ন কয়েক দিকের প্রশ্ন দেখো, বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান, বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান কি হয়? পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে কি হয়? একটি বাহুর দৈর্ঘ্য হয়। তাহলে পরিসীমা, আমরা জানি বর্গাকার চিত্রে 4টি বাহু সমান হয়, বর্গাকার চিত্রের 4টি বাহু কিন্তু সমান হয়। এই 4টি বাহু সমান হলে কি হবে? এটা যদি 5 হয়, এটা যদি 4 হয়, এটাও 4 হবে, এটাও 4 হবে, এটাও 4 হবে। অর্থাৎ কটা বাহু? 4টি বাহু। অর্থাৎ 4 4 16, এর পরিসীমা কত হলো? 16 হলো। অর্থাৎ পরিসীমাকে, মোট পরিসীমা কত হলো? 16। 16কে 4 দিয়ে ভাগ করলে কি হয়? একটি বাহু দৈর্ঘ্য বেরোবে। এটি 4টি বাহু দৈর্ঘ্য কত হয়? 16। 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হয়? 4 4 কত হচ্ছে? 16। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে এখানে? পরের প্রশ্ন দেখো যে ঘয়ের প্রশ্ন, একটি ত্রিভুজের ড্যাশ বাহু থাকে। আমরা জানি একটি ত্রিভুজের 3টি বাহু থাকে। কটি বাহু? 3টি বাহু থাকে, 3টি বাহু। যেমন দেখো, একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম। এই ত্রিভুজের দেখো, যে জ্যামিতিক চিহ্নের 3টি বাহু বর্তমান, তাকে কি বলি? আমরা ত্রিভুজ বলি। এই ত্রিভুজে কটি বাহু বলো তো? 1টি, 2টি, 3টি বাহু। বোঝা গেছে? পরের প্রশ্ন দেখো, 60 ডিগ্রি কোণকে ড্যাশ বলে। আমরা জানি 60 ডিগ্রি কোণ একটি সূক্ষ্মকোণ। 60 ডিগ্রি কোণকে সূক্ষ্মকোণ বলে। দন্তস দীর্ঘ কমস ক্ষয় ম, সূক্ষ্ম কোণ, কয়কার মূর্ধন্য, সূক্ষ্মকোণ বলে। বুঝে গেছে? 6 দিকে দেখো প্রশ্ন, 1 ভাজিত 100 সমান কত হয়? আমরা জানি 1কে যদি 100 দিয়ে ভাগ করি দশমিক ভগ্নাংশে প্রকাশ পাবে। এক্ষেত্রে দেখো 1 ভাজিত 1 মানে কত হবে? 1/100। আর 1/100 মানে কি হয়? 0.01। বুঝে গেছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। উত্তর কত হবে? 0.01। তোমরা 1কে 100 দিয়ে ভাগ করতে পারো। চলো আমি দেখিয়ে দিই। যদি 1কে আমরা 100 দিয়ে ভাগ করি, 1কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে ভাজকের 3টি অঙ্ক, ভাজ্যের কিন্তু 1টি। সুতরাং আমরা কী করব? প্রথমে 0 দিয়ে, তাহলে 100 শূন্য 0 এখানে নামিয়ে আনলাম। তাই দশমিক দিয়ে আমরা একটা 0 নিলাম, 10 তবু যাবে না, আর একটা 0 দিলাম, 0 দিয়ে একটা 0 নিলাম, 100। 100 একে কত হয়? 100। বোঝা গেছে? তাহলে উত্তর কত হলো? 0.01। এবার দেখো পরের প্রশ্ন দেখো, 3 ক বিয়োগ করো বলা আছে। 8 বিয়োগ কত বলা আছে? 8 বিয়োগ 1 পূর্ণ 7/12। তাহলে 8 থেকে 1 পূর্ণ 7/12 বাদ দেব। চলো আমরা গণিতটা করে দেখি। এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ, তোমাদের ভগ্নাংশের বিয়োগ। তাহলে আমরা কি করব?
8 বিয়োগ 1 পূর্ণ 7 12 7। তাহলে আমরা প্রথমে পূর্ণ মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে নেব আমরা। তাহলে 8 বিয়োগ 12কে 12, 7 8 9 19, 19 বাই কত হচ্ছে 12। এবার দেখো, এবার 12-র সঙ্গে 8 তোমরা গুণ করো, 12 8 96। তাহলে 96 বিয়োগ 19 বাই কত হচ্ছে 12 সমান, তাহলে 96 থেকে 19 বাদ দাও, তাহলে এই ক্ষেত্রে কত হবে 9 7 16, 7 আর একে 8, 8 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 7, 77/12 কত হচ্ছে 77/12। তাহলে 77/12 এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ, কেননা লব বড়, সুতরাং একে আমরা কি ভাগ করব। তাহলে 77কে আমরা কি 12 দিয়ে ভাগ করব। 12 6 72, কত নামলো 5 নামলো। তাহলে এই ক্ষেত্রে কত হলো 6 পূর্ণ 5/12, কত হলো 6 পূর্ণ 5/12। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো, এখানে বলা আছে 24 ও 48-এর লসাগু নির্ণয় করো। 24 ও 48 লসাগু কী হবে? প্রথমে কী করবে, 24 ও 48কে আমরা লসাগু করব। 24 ও 48কে আমরা লসাগু করবো। দেখো 24 ও 48কে লসাগু করলে দেখো এই লসাগু করেছে 2 বার 12 দুনে 24, 24 দুনে 48 হয়েছে 2 6 12, 2 12, 12 দুনে 24, আর 2 3 6, আর 2 6 12, আর 3 একে 3, 3 দুনে 6। এবার লসাগু মানে কি সবগুলোকে আমরা গুণ করবো। অথবা লসাগু সমান কত হচ্ছে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 সমান কত হচ্ছে 3 দুনে 6, 6 দুনে 12, 12 দুনে 24, 24 দুনে 48। কত উত্তর হলো 48 হলো। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে দেখো, গয়ের দাগের প্রশ্ন। একটি খাতা কিনে 20 টাকা দিলে দোকানদার তোমায় 4.50 টাকা ফেরত দিলেন। কত টাকা? 4.50 টাকা তোমাকে ফেরত দিলেন। খাতাটির দাম কত হবে? তাহলে একটি খাতা কিনেছো তুমি 20 টাকা দিয়ে, কেমন? দোকানদার তোমাকে কত টাকা ফেরত দিল? 4.50 টাকা ফেরত দিলেন। খাতাটির দাম কত ছিল? তাহলে আমরা কী করবো, 20 থেকে আমরা 4.50 বাদ দেবো। বাদ দিলে কিন্তু আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমরা 20 থেকে কিন্তু 4.50 টাকা বাদ দেবো। তাহলে 20 থেকে আমরা কি, 20 মানে কি একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার শেষে আমরা জানি সর্বদা দশমিক চিহ্ন থাকে, দশমিকের পর তোমরা দুটো শূন্য বসে দাও। এবার দেখো বলা আছে এরপর বলা আছে 4.50, 4.50, বিয়োগ করো, 0 থেকে 0 বদলে 0, এক ধার করো 10, 10 থেকে 5 বাদ দাও, কত হচ্ছে 5, দশমিক সাথে দশমিক অবশ্যই তুমি বসাবে। তারপরে এখানে আছে কত হচ্ছে 9, 9 থেকে কত 4 বাদ দাও, 5 4 9, 5, আর এখানে এক করতে 1, তাহলে 15.50 টাকা। তাহলে অতএব খাতাটির দাম কত হবে? অতএব খাতাটির দাম সমান 15.50 টাকা। চলো পরের প্রশ্ন কী বলা আছে দেখো। পরের প্রশ্ন বলা আছে দেখো, ঘয়ের দিকের প্রশ্ন। 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? যদি দেখো 4 দিনে আমরা ত্রৈরাসিক পদ্ধতি করতে পারি, কেমন, ঐকিক নিয়মেও করতে পারি। এবার একদিকে আমরা কী লিখবো দেখো, এখানে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলো হবে? তাহলে একদিকে আমরা কি, একদিকে হচ্ছে দিন সংখ্যা, একদিকে দিন, আর অপর দিকে যন্ত্রাংশ সংখ্যা, যন্ত্রাংশ, এটা হচ্ছে টি। এটা দিনটা ছিল কি সময় পর্বে ছিল, সময় দিন ছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি, আমরা যদি একদিকে 4 দিনে লিখি, 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে 12 দিনে কতগুলো হবে? 12 দিনে কতগুলো তৈরি করতে পারবে? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো, এই ক্ষেত্রে আমরা ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করব। ঐকিক নিয়মের সাহায্যে, ঐকিক নিয়ম, ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করব আমরা। দেখো লিখতে পারি 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, তবে একদিনে কতগুলো হবে? একদিনে কতগুলো হবে? তাহলে 500, তাহলে একদিন নিশ্চয়ই কম হবে। 4 দিন যেখানে 500টি হয়, একদিনে নিশ্চয়ই কম হবে। কম হলে তোমরা ভাগ করবে, 500কে 4 দিয়ে ভাগ করবে, 500/4টি যন্ত্রাংশ তৈরি হয়। এবার বলা হচ্ছে 12 দিনে, তাহলে 12 দিনে কতগুলো হতে পারে? তাহলে 500/4 গুণিতক 12, তাহলে যন্ত্রাংশ তৈরি হয়। তাহলে 4 3 কত হচ্ছে 12,
4 3 12 কত হচ্ছে 500 গুণিতক 3 সমান কত হচ্ছে 5 3 15 1500টি যন্ত্রাংশ তৈরি হবে। বোঝা গেছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে? দাগের প্রশ্ন। একটি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা বলা হচ্ছে কত? একটি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 360 মিটার, দৈর্ঘ্য 100 মিটার হলে প্রস্থ কত? আমরা জানি যে কোনো আয়তাকার ক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকবে এবং দৈর্ঘ্য দেওয়া থাকবে, আর প্রস্থ বের করার নিয়ম হচ্ছে, তো আমরা জানি আয়তাকার ক্ষেত্রে পরিসীমার সূত্র কী হবে, জানি যে 2 গুণিতক দৈর্ঘ্য প্রস্থ সমান কী হয় পরিসীমা। এক্ষেত্রে পরিসীমা দেখো কি কি মান দেওয়া আছে, এখানে প্রদত্ত মানগুলো দেওয়া আছে। একদিকে পরিসীমা দেওয়া আছে কত? পরিসীমা সমান 360 মিটার। আর কি দেওয়া আছে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য দেওয়া আছে কত হবে? 100 মিটার। তাহলে প্রস্থ কত হবে? আমরা জানি 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান কি হয় পরিসীমা। 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান পরিসীমা। কি হয়? সমান দেব, মানগুলো এবার বসিয়ে দেব। তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য কত আছে? 100 আছে। তাহলে প্রস্থ কত? প্রস্থ মান দেওয়া নাই, তাহলে প্রস্থ লিখে রাখো। প্রস্থ সমান কত? পরিসীমা কত হবে? 360। তাহলে বা এখানে 2টা গুণ ছিল, এদিকে আনলে কীভাবে ভাগ হয়ে যাবে? তাহলে 100 প্লাস প্রস্থ সমান 360 ভাজিত কত হচ্ছে 2। এই 2টা এদিকে এলে কী হয়? ভাগ হয়ে যায়। বা প্রস্থ সমান কত হয়? তাহলে আমরা এর সঙ্গে এটা ভাগ করে দিই, কত হবে? এক্ষেত্রে ভাগ করলে 2 একে 2, 16, 2 আসছে 16, আর 2 শূন্য 0, কী হবে? বিয়োগ 100। 100 যোগ ছিল, এদিকে এলে কি বিয়োগ হয়ে যাবে। তাহলে বা প্রস্থ সমান কত হবে? তাহলে 180 থেকে 100 বাদ দিলে কত হবে? 80 হবে। কত হবে? 80। তাহলে অতএব প্রস্থ সমান কত হবে? প্রস্থ সমান কত হবে? 80 মিটার। বোঝা গেছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে? দাগের প্রশ্ন দেখো। দাগের হয়ে গেছে 6 দাগের প্রশ্ন। স্থানীয় মানে বিস্তার করো বলা আছে 449.56। 449.56কে যদি আমরা স্থানীয় মানে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে এইভাবে হবে। তাহলে সংখ্যাটি কী ছিল? সংখ্যাটি আছে তোমাদের 449। কত আছে? 449.56 সমান দেব। এবার স্থানীয় মানে বিস্তার করতে হলে আমরা জানি দশমিকের বাম দিকে যেগুলো হবে একক হবে, দশক হবে, শতক হবে। আর দশমিকের বাম দিকে ডান দিকে হলে কি হবে? দশাংশ, তারপরে সহস্রাংশ। দশাংশ শতাংশ হয়, শতাংশ। তাহলে দশমিকের জাস্ট প্রথম অঙ্ক হয় দশাংশ, তারপরে অঙ্কটা হয় কি? শতাংশ। আবার তারপরে যদি অঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে হবে সহস্রাংশ। বুঝা গেছে? তাহলে এবার আমরা ভেঙে ফেলি। তাহলে প্রথম কিছু একক, দশক, শতক। কত শতক আছে? 4 শতক, অর্থাৎ 400 যুক্ত দশে ঘরে কত আছে? 4 আছে, অর্থাৎ 4 দশক মানে কি? 40 যুক্ত 9 একক, 9 একে 9। বুঝেছে? যুক্ত 5 দশাংশ মানে কত হবে? 5/10। আর 6 শতাংশ মানে কি? 6/100। বোঝা গেছে? এটা হচ্ছে তোমাদের স্থানীয় মানের বিস্তার। তারপরে প্রশ্ন দেখো 6 দাগের প্রশ্ন। বাহুভেদে ত্রিভুজের শ্রেণী বিভাগ করো। আমরা জানি বাহুভেদে ত্রিভুজ হয় 3 প্রকার। বাহুভেদে ত্রিভুজ হয়, তাহলে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। এক হচ্ছে তোমাদের সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। 2 হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর 3 হচ্ছে বিষমবাহু ত্রিভুজ।
ত্রিভুজ। এবার আমরা প্রত্যেককে যে নাম জানি যে সমবাহু ত্রিভুজ হয় কি না, যে ত্রিভুজের তিনটি বাহু সমান, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে কি বলি আমরা, সমবাহু ত্রিভুজ বলা হয়। সমদ্বিবাহু ত্রিভুজ না, যে ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হবে। আবার বলা আছে বিষমবাহু ত্রিভুজ না, যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে কি বলা হয়, বিষমবাহু ত্রিভুজ বলা হবে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি। বড়দের প্রশ্ন দেখো, যোগ করো 307.50 টাকা যুক্ত 32.76 টাকা। আমরা যোগ করে ফেলি, চলো। বলেছে 307.50 টাকা যুক্ত 32 দশমিক, তোমরা মনে রাখবে যোগের সময় দশমিক দশমিক বা যোগ বা বিয়োগের সময় দশমিক দশমিক অবশ্যই তোমরা লিখবে। এবার দেখো তারপরে আছে 76 টাকা। এবার কি করবে, যোগ করবে। এবার 6 করতে কত হয়, 6 হয়। 7 5 কত আছে, 7 5 12 2 হাত থাকলো 1, দশমিক দশমিক তোমরা নামিয়ে আনো। আবার 7 8 9 10, 10 0 হাত থাকলো 1, আর 3 আর 1 কত হবে 4, আর 3 করতে 3, 340.26 টাকা। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি আছে। এখানে পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে ঝয়ের দাগের প্রশ্ন চলে এলাম আমরা। 3-এর ঝ, ছোট থেকে বড় সাজাও। বলা হচ্ছে 0.005 আর 0.05 আর 0.5। বুঝে গেছে? চলো আমরা এর মধ্যে ছোট কোনটা বড় কোনটা আমি এখানেই লিখে দিচ্ছি। দেখো আমরা সব থেকে ছোট কোনটা জানি, ছোট দেখো এখানে সব থেকে ছোটো কিন্তু দশমিকের প্রথম অঙ্ক দশাংশ 0 আর শতাংশে 0 আর সহস্রাংশে 5। এখানে দশাংশে 0, শতাংশে 5, আর এখানে দেখো দশাংশেই 5। অর্থাৎ মনে রাখবে দশমিকের পর দশাংশ যদি বড় সংখ্যা হয় সেটা বড় সংখ্যা হবে, আর দশাংশ যদি ছোট সংখ্যা হয় সেক্ষেত্রে কিন্তু সেটা ছোট সংখ্যা হবে। তাহলে এক্ষেত্রে সব থেকে ছোটো কোনটা হচ্ছে 0.005, সব থেকে ছোটো হচ্ছে 0.005 সব থেকে ছোটো। তাহলে এর থেকে বড় কোনটা হবে 0.05, 0.05। এর থেকে বড় কোনটা হবে 0.5। তাহলে 0.005 এর থেকে বড় কোনটা 0.05, আবার এর থেকে বড় কোনটা 0.5। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। ইয়র দিকের প্রশ্ন, সমান্তরাল সরলরেখা কাকে বলে? চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। দেখো সমান্তরাল সরলরেখা কাকে বলবো আমরা। দেখো একই সমতলে অবস্থিত দুটো বা দুই বা ততোধিক সরলরেখা পরস্পরকে কোথাও না কেটে বা স্পর্শ না করে সর্বদা সমান বা সমদূরত্ব বজায় রেখে চললে তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। বোঝা গেছে? তাহলে কি লিখলাম, সমান্তরাল সরলরেখাকে বলে একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা কি বলা আছে, পরস্পরকে কোথাও না কেটে
বা স্পর্শ না করে সর্বদা সমান বা সমদূরত্ব বজায় রেখে চললে তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। এবার দুটো রেখা তোমরা পেন্সিল আর স্কেলের সাহায্যে তোমরা অঙ্কন করবে। এরকম সোজা দুটো সমান্তরাল, যেমন ট্রেন রাস্তা, এরকম দুটো সমান্তরাল রেখা তোমরা অঙ্কন করবে আর নামকরণ করে দেবে এ বি আর সি ডি। তাহলে একে তোমরা এভাবে বলতে পারো, তাহলে এ বি সমান্তরাল মানে দুটো লম্বা রেখা সি ডি। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে তোমাদের 4 ক। দেখো, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? তাহলে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য বলা হচ্ছে 25 মিটার, প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারে 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? চলো আমরা এই গণিতটা করে ফেলি। দেখো প্রথমে একটা আয়তাকার পার্ক তোমরা অঙ্কন করবে। প্রথমে একটা আয়তাকার পার্ক অঙ্কন করবে। এটা একটা আয়তাকার পার্ক, কেমন? এর বলা আছে দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার আর প্রস্থ হচ্ছে 15 মিটার। তাহলে যদি পার্কটির চারধারে, এখানে আয়তাকার বলা আছে, আর পার্কটির চারধারে 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির আগের পরিসীমার তুলনায় কত বেশি হবে? তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে পরিসীমা কত হবে না, এক্ষেত্রে দৈর্ঘ্য কত হয়? দৈর্ঘ্য এখানে তোমরা লিখে দাও আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য লিখেছে, দৈর্ঘ্য কত হচ্ছে সমান 25 মিটার। প্রস্থ কত হচ্ছে, এবং প্রস্থ সমান কত হচ্ছে 15 মিটার। তাহলে অতএব পরিসীমা কত হবে? পরিসীমা সমান, আমরা আয়তের ক্ষেত্রে পরিসীমা জানি যে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। 2 গুণিতক দৈর্ঘ্য কত আছে 25 যুক্ত প্রস্থ কত 15 মিটার সমান 2 গুণিতক কত হবে 15, 30 আর 40 মিটার সমান 40 দুগুণে 80 মিটার। 80 মিটার। এবার বলা আছে চারদিকে কিন্তু 2 মিটার করে বাড়ানো হয়। প্রত্যেক ধারের কটি ধার আছে? 4টি ধার আছে। 4টি ধারে কিন্তু 2 মিটার করে বাড়বে, 2 মিটার করে বাড়বে। আমরা লিখি নতুন, তাহলে প্রতি ধারে 2 মিটার বাড়ালে নতুন দৈর্ঘ্য হবে কত হবে? নতুন দৈর্ঘ্য সমান, তাহলে আগে কত ছিল 25 মিটার ছিল, আর উভয় দিকে 2 মিটার করে বাড়ছে মানে 2 গুণিতক 2 সমান কত হচ্ছে 25 আর যুক্ত 4 সমান কত হচ্ছে 29 মিটার। সেখানে দেখো তোমরা একটু কারেকশন করে নেবে। প্রতি ধারের দৈর্ঘ্য এখানে শুধুমাত্র দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পাবে। কীভাবে? দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, প্রস্থ কিন্তু বৃদ্ধি পাবে না। তাহলে প্রতি ধারের দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে তাহলে নতুন দৈর্ঘ্য কত হবে? নতুন দৈর্ঘ্য 29 মিটার হবে। কিন্তু এক্ষেত্রে নতুন কী হবে? নতুন পরিসীমা কী হবে? তাহলে নতুন পরিসীমা হবে, তাহলে অতএব নতুন পরিসীমা সমান কত হবে? তাহলে দৈর্ঘ্য কতটা বেড়েছে? দৈর্ঘ্য বেড়েছে কত হবে 29 মিটার বেড়েছে। 29 মিটার বেড়েছে দৈর্ঘ্য, তাহলে আমরা সূত্রানুযায়ী 2 গুণিতক দৈর্ঘ্য 29 আর প্রস্থ কত আছে? প্রস্থ কিন্তু 15 আছে। শুধুমাত্র দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, প্রস্থ কিন্তু বৃদ্ধি পায়নি। তাহলে 2 গুণিতক কত হচ্ছে 29 আর 15, 9 5 14 4, 9 5 14 4 হাত থাকলে 1 আর 2 3 একে 4 44 কত হবে? 44 দুগুণে কত হবে 88 মিটার। তাহলে নতুন পরিসীমা কত হয়েছে 88 মিটার। তাহলে আগের পরিসীমা কত ছিল 80 মিটার ছিল। তাহলে পরিসীমা এখানে আমরা উত্তরটা কী লিখব? যদি পার্কটি প্রত্যেক 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত হবে? তাহলে নতুন বাগানটির পরিসীমা
অতএব নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় 88 থেকে আমরা 80 বাদ দেব মিটার সমান 8 মিটার 8 মিটার বেশি হবে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি আছে? তাহলে পরের প্রশ্ন দেখো 4-এর খ। দেখো 4-এর খ কি বলা হচ্ছে? একটি ছাত্রাবাসে 30 জন ছাত্র ছিল, তাদের জন্য 24 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 6 জন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে আসে। এখন ওই মজুদ খাবারের আর কতদিন চলবে? চলো, কিন্তু ছাত্রাবাসে ছিল 30 জন, অর্থাৎ তোমাদের হোস্টেলে ছিল 30 জন ছাত্র ছিল, তাদের জন্য 24 দিনের খাবার ছিল। তাহলে সেই সুবাদে দেখো আবার ইতিমধ্যে 6 জন নতুন ছাত্র যোগ করলো। তাহলে 6 জন নতুন ছাত্র যোগ করেছে, তাহলে এখন যে মজুদ 24 দিনের খাবার ছিল সেই 24 দিন থাকবে না কমবে? এক্ষেত্রে ছাত্র সংখ্যা বাড়ছে। আমরা জানি ছাত্র সংখ্যা লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কী হয়? কম হয়, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। কী সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক হয়। এক্ষেত্রে আমরা লিখবো কীভাবে? তাহলে একদিকে আমরা লিখবো দিন সংখ্যা লিখবো, একদিকে এখানে বলা আছে 6 জন ছাত্র যোগ হলো, অর্থাৎ এখানে কথা হলো একদিকে ছাত্র সংখ্যা একক হবে জন, আর অপর দিকে কি হবে? দিন সংখ্যা। এটা হচ্ছে সময়। তাহলে কি হবে? সময় হচ্ছে দিন সংখ্যা। তাহলে একদিকে দেখো 30 জন ছাত্রের খাবার চলে কতদিন? 30 জন ছাত্রের খাবার চলে কত হবে? 24 দিন। খাবার 24 দিন চলে। এবার দেখো আরও 6 জন এলো, তাহলে কতজন হবে? 36 জন। তাহলে 30 যোগ 6 সমান কত হলো? 36। 36 জন ছাত্রের খাবার কতদিন হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো? ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করব। তার আগে সম্পর্ক কী হবে? যে ছাত্র সংখ্যা বাড়লে আমরা জানি যে ছাত্র সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। এক্ষেত্রে সম্পর্ক ব্যস্ত বা বিপরীত। এবার দেখো ঐকিক নিয়মের সমস্যার সমাধান হল করো। তাহলে ঐকিক নিয়মে লিখবো আমরা 30 জন ছাত্রের খাবার চলে 24 দিন। তাহলে একজন ছাত্রের খাবার চলবে কত? নিশ্চয়ই একজন হলে দিন সংখ্যা কমে যাবে। তাহলে সেক্ষেত্রে কী হবে? কম হলে কী হয়? ভাগ হয় না, সরি, ওই 30 জন ছাত্রের খাবার যদি 24 দিন হয়, তাহলে একজন যদি খাবার খায় তাহলে কতদিন হয়? বেশি হবে, অর্থাৎ গুণ করবে তোমরা 30 গুণিতক 34 দিনে, যেহেতু বিপরীত সম্পর্ক ছিল। সুতরাং এই ক্ষেত্রে আবার 6 জন বৃদ্ধি পেয়েছে, তাহলে 36 জন ছাত্রের খাবার কিন্তু এই ক্ষেত্রে সংখ্যা বৃদ্ধি পেয়েছে, খাবার সংখ্যা কমবে, কম হলে কী হয়? ভাগ হবে। 30 গুণিতক কত হবে? 30 গুণিতক এখানে কত? এখানে 24 আছে, এটা 24 করে দাও। 24 গুণিতক 30 বুঝেছ? 30 গুণিতক 24 করতে পারো বা 24 গুণিতক 30 করতে পারো, একই ব্যাপার। আর নিচে কত হবে? 36। তাহলে কত হবে? তাহলে 3 দিয়ে কাটো বা 6 দিয়েও কাটলেও হবে। 6 4 24, 6 5 3 6 36, 6 4 24, 6 6 36, আর 6 5 30, কত হবে? 5 4 20, কত হবে? 20 দিন। তাহলে চলবে কত দিন? 20 দিনে চলবে। বুঝে গেছে? তাহলে আমরা লিখতে পারি অতএব এখন ওই মজুদ খাবারের
মজুদ খাবারে তাদের 20 দিন চলবে। বোঝা গেছে? অতএব এখন ওই মজুদ খাবারে তাদের 20 দিন চলবে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন তোমাদের একটা সরল রয়েছে, একটা সরল দেখো 24/4 গুণিতক 6-3 বিয়োগ 24/4 আর অফ 6 - 3। চলো আমরা এই সরলটা করে ফেলি। তাহলে এই সরলটা দেখো, এখানে বলা আছে কি, বলা আছে 24/4 গুণিতক 6-3 বিয়োগ 24/4 অফ 6-3। চলো এই সরলটা করে ফেলি। এবার দেখো প্রথমে প্রথম বন্ধনীর মধ্যে গণিতগুলো আগে করব। তাহলে প্রথম বন্ধনীর গণিতগুলো আগে করতে হলে এখানে কিন্তু অফ আছে, কিন্তু কেয়ারফুলি লক্ষ্য রাখো, বলেছে 24/4। তাহলে প্রথমে তোমরা ভাগ করে নিতে পারো, অসুবিধা নেই, গুণটা আছে যেহেতু এখানে। তাহলে 24কে 4 দিয়ে ভাগ করলে 6×4 = 24, কত হবে 6, গুণিতক কত হবে 6 থেকে 3 বাদ কত হচ্ছে, প্রথম বন্ধনীর মধ্যে কাজটা আগে করবো, কত হবে 3 হবে, বিয়োগ এখানে 24/4 আছে, কিন্তু এখানে অফ আছে, অফের কাজটা আগে করতে হবে, এটা কিন্তু স্থির থাকবে। 24 বদমাস নিয়মে কিন্তু আমরা করছি, গণিতটা করছে 4। এবার 6 এখানে এর দাও, এর 6 থেকে 3 বাদে কত হয় 3, সমান 6 3 কত হচ্ছে, গুণটা আগে করবে, 6 3 18 বিয়োগ 24/4 3 কত হচ্ছে 12, সমান 18 বিয়োগ 24কে 12 দিয়ে ভাগ করে কত হবে, 12 2 24, 2 কত হবে এই ক্ষেত্রে 9। উত্তর কত হলো 9 হয়েছে। তাহলে 2 9 18 হচ্ছে, তাই না? এখানে 18 থেকে 2 বাদ দেবে, কিন্তু এখানে 9 না, বা এখানে বিয়োগ আছে, 18 থেকে 2 বাদের কথা হবে 16। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? 16। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী আছে দেখে নিই। পরের প্রশ্ন দেখো, গয়ের দিকের প্রশ্ন হয়ে গেছে। ঘয়ের দিকের প্রশ্ন দেখো, 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। তাহলে 20টি পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? সেক্ষেত্রে কিন্তু আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে গণিতটা সমাধান করব। তো চলো প্রথমে তোমরা লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে লিখবে কি, একদিকে হচ্ছে পাম্প মেশিনের সংখ্যা, তারপরে দিন সংখ্যা, তারপর আছে জলের পরিমাণ। জলের পরিমাণ লিটার, জলের পরিমাণ কি হলো লিটার। তাহলে এই দিকে আমরা কি করলাম, তাহলে 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তোলে। এরপর তাহলে 20টি পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলতে পারবে? এক্ষেত্রে আমরা ঐকিক নিয়মের সাহায্যে গণিতটা সমাধান করব। কী নিয়ম? ঐকিক নিয়মের সাহায্যে। এবার দেখো আমরা এখানে লিখে দেবো ঐকিক নিয়ম। বুঝে গেছে? দেখো চলো আমরা লিখি 14টি পাম্প মেশিন 200 দিনে জল তুলে কত হবে 28,000 লিটার হয়েছে। এবার আমরা লিখব তাহলে ওই 14টি পাম্প মেশিন একদিনে জল তুলে কত হবে? এক্ষেত্রে আমরা কি 28,000
বাই কত 200 লিটার। এরপর লিখবো আমরা, তাহলে একটি পাম্প মেশিন একদিনে কত লিটার জল তুলতে পারে। এক্ষেত্রে কিন্তু আমরা কি জানি যে মেশিনের সংখ্যা বাড়লে জলের পরিমাণ বাড়বে, আর দিন সংখ্যা কিন্তু এক্ষেত্রে কমে যাবে। অর্থাৎ এক্ষেত্রে কী হবে, নিচে কিন্তু আমরা 14 ভাগ করব। তাহলে 28,000 বাই 200 গুণিত কত হচ্ছে 14, বুঝে গেছে। এরপর পরিশেষে আছে, তাহলে একটার ক্ষেত্রে যদি হয়, তাহলে একটি পাম্প মেশিন 125 দিনে জল তোলে, তাহলে কত হবে 125টা আমরা উপরে লিখবো। তাহলে 28,000 গুণিতক 125 বাই 200 গুণিতক 14। এরপর আমরা লিখবো, তারপরে পরিশেষে আছে 20টি, দেখো 20টি পাম্প মেশিন, তাহলে কত হবে 20টি পাম্প মেশিন ওই 125 দিনে কত লিটার জল তুলতে পারে। তাহলে উপরে কিন্তু আমরা 20 গুণ করব। তাহলে 28,000 গুণিতক 125 গুণিতক কত আছে 20, আর নিচে কত হবে 200 গুণিতক 14। তাহলে এই ক্ষেত্রে কত কী হবে, তাহলে আমরা 14 দুনে 28 আর 3টি শূন্য। এবার 200 দুটো শূন্য কাটবো, আর 2000-এর দুটো শূন্য কাটবো, 20 পড়ে থাকছে। তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে 2 আছে নিচে, তাহলে এই ক্ষেত্রে কত হবে 2 2 1 2 0, 20 কেটে গেল, কত হলো, তাহলে 20 গুণিতক 125 গুণিতক 10। তাহলে 125 দিনে কত হবে 250, 125 দিনে কত হবে 250 হবে, 250, 125 দুগুণে 250, একটা শূন্য বাকি ছিল, একটা শূন্য বসিয়ে দিলাম, আর এখানে একটা শূন্য বাকি ছিল, একটা শূন্য বসিয়ে দিলাম। কত হলো একক দশক শতক হাজার অযুত কত 25,000 লিটার, কত হলো 25,000 লিটার। তাহলে আমরা কি করলাম, যে এখানে তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কি হলো, এখানে প্রশ্নের অ্যান্সারটা হলো তোমাদের বলা আছে, তাহলে অতএব 20টি পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলতে পারে, তাহলে 25,000 লিটার জল তুলতে পারবে। বোঝা গেছে। চলো পরের প্রশ্ন দেখি। 5 থেকে প্রশ্ন দেখো, বলেছে 5-এর ক, সমকোণী ত্রিভুজ কাকে বলে চিত্রসহ লেখো। চলো আমরা সমকোণী ত্রিভুজটা লিখে ফেলি। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। দেখো আমরা লিখব, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, কি কোণ সমকোণ, সমকোণ মানে কি 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। এবার চিত্র দেখো, তাহলে এমন একটা ত্রিভুজ অঙ্কন করবে, তার একটি কোণ যেন সমকোণ হয়। এখানে চিত্র বলে লিখে দেবে, লিখে এখানে চাঁদার সাহায্যে তোমরা একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করে দেবে। বোঝা গেছে, এই কোণটা যেন 90 ডিগ্রি হয়। এবার এর নামকরণ করবে ABC, তোমরা লিখে দিবে এই কোণটা 90 ডিগ্রি। বোঝা গেছে। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন দেখো, ক্ষয় দাগের প্রশ্ন। বলেছে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকো, বৃত্তটির ব্যাস কেন্দ্র যা চিহ্নিত করো। তাহলে 4 সেমি তোমরা স্কেলের সাহায্যে প্রথমে তোমরা 4 সেমি মাপের একটা সরলরেখাংশ অঙ্কন করে নেবে। আমি ধরে নিলাম এটা 4 সেমি, স্কেল দিয়ে 4 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ অঙ্কন করবে। বুঝেছে। এবার এর পরিমাপ নিয়ে
যেখানে বলা হয়েছে 4 সেমি বৃত্তের ব্যাসার্ধ, 4 সেমি ব্যাসার্ধ বলা আছে। এই 4 সেমি ব্যাসার্ধের পরিমাপটা নেবে তুমি পেন্সিল কম্পাসের সাহায্যে। এরকম নিয়ে তোমরা একটা বৃত্ত অঙ্কন করবে। এটা বৃত্ত অঙ্কন করলে তাহলে একটা বৃত্ত তোমরা এরকম একটা বৃত্ত তোমরা অঙ্কন করে ফেললে, বুঝে গেছো? তাহলে এবার দেখো এর কি কি চেয়েছে এই বৃত্তের। এটা হচ্ছে 4 সেমি হয়েছে, তোমরা বৃত্ত কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা হবে তোমাদের 4 সেমি। 4 সেমি, 4 সেমি কী বলো তো, এটা একটা ব্যাসার্ধ। 4 সেমি ব্যাসার্ধ, কী বলবো আমরা, ব্যাসার্ধ নামকরণ করে দেবো ও ই। এবার আমাদের ব্যাস বলেছে, তা এ হলে এটা তোমরা কিন্তু বি লিখে দেবে, এই প্রান্তটা বি। বুঝেছে? আমরা জানি যে বৃত্তের যে জ্যা কেন্দ্র বরাবর কেন্দ্রগামী, বৃত্তের যে জ্যা কেন্দ্রগামী তাকে আমরা কি বলি, ব্যাস বলি, বা এটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে আমাদের কি বলেছে, ব্যাস বলেছে, কেন্দ্র বলেছে, আর জ্যা বলেছে। জ্যাটা কিন্তু আমরা একটা অঙ্কন করে দিতে পারি নিচের দিকে বা উপরের দিকে, বৃত্তের পরিধি এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কি করব আমরা, সি ডি, এটা হচ্ছে জ্যা। তাহলে নামকরণ করবে কি, তাহলে ব্যাস কি হবে, ব্যাস হবে এ বি ব্যাস। তাহলে কেন্দ্র কি হবে, তাহলে কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্র হচ্ছে ও। আর জ্যা কোনটা, জ্যা হচ্ছে সিডি। বোঝা গেছে? এভাবে তোমরা গণিতটা করবে। পরের প্রশ্ন চলো, পরের প্রশ্ন কী বলা আছে দেখো। পরের প্রশ্ন বলা আছে এখানে গয়েদের প্রশ্ন, ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও। তাহলে ঘনবস্তু কাকে বলবো আমরা, চলো ঘনবস্তুর সংজ্ঞাটা আমরা লিখে ফেলি। ঘনবস্তু, দেখো আমরা লিখবো যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা, উচ্চতা বা বেদ লিখতে পারো, আছে, উচ্চতা আছে, এবং যা কিছুটা জায়গা দখল করে থাকে, তাকে ঘনবস্তু বলে। উদাহরণ হিসেবে তুমি দেবে ইট দেবে, উদাহরণ কি দিবে, ইট, বই, তারপরে আর কি হবে তোমরা নিশ্চয়ই জানো ঘনবস্তু কোনগুলো, ইট, বই, বল, পেন্সিল ইত্যাদি ইত্যাদি। বুঝে গেছে? এইগুলো তোমাদের পঞ্চম শ্রেণীর 2026 তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ের মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের প্রথম মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। এর পরের ক্লাসে আমি 2 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের কোনো এক ভিডিওতে।